সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। দর্শক, আজকে আমরা মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির কী অবস্থা, এটার ফিউচার কি, সাথে আমাদের সমসাময়িক বিষয়গুলো থাকবে। বিশেষ করে চায়নার প্রেসিডেন্ট আসছেন কালকে, এতে পুঁজিবাজারের কি প্রভাব পড়তে পারে সেই বিষয়গুলো জানবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অতি পরিচিত মুখ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ভ্যানগার্ডের এমডি ও সিইও ওয়াকার চৌধুরী। ওয়াকার ভাই, স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আরও আছেন পরিচিত মুখ হাসান মাহমুদ বিপ্লব, আইনজীবী এবং পুঁজিবাজার বিশ্লেষক। বিপ্লব ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়াকার ভাই, মিউচুয়াল ফান্ড নিয়ে আপনি কাজ করছেন, আপনাদের অনেক বিজনেসের মধ্যে এটি একটি যেটি আপনি এখন দেখছেন আপনাদের গ্রুপের, সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির আমরা দেখছি যে মিউচুয়াল ফান্ডগুলো বাজারে তালিকাভুক্ত, সেগুলোর প্রাইস যে পরিমাণে কমেছিল সেখান থেকে কিন্তু কুইক গেইন করছে। আমরা দেখেছি গত 2 মাস বা 3 মাসের মধ্যে অলমোস্ট 20, 30, 40% পর্যন্ত গেইন করেছে অনেক মিউচুয়াল ফান্ড প্রাইস। তো আপনার কি মনে হয় যে এই রি-ইনভেস্টমেন্ট ইউনিট যেটা দিত সেটি সম্ভবত নতুন আইন যেটি হচ্ছে তাতে এই জায়গাটি মনে হয় বন্ধ করে দিচ্ছে, আমরা যতদূর জানি, তাতে এই বছরই আরআইইউ যে রি-ইনভেস্টমেন্ট ইউনিট এটি দিতে পারবে, এরপরে সবাইকে ক্যাশ দিতে হবে। তো আপনার কি মনে হয় যে এই আইনের সংস্কার এবং বাজারের একটি ইতিবাচক আচরণ এগুলোর কারণেই কি প্রাইস বাড়ছে, নাকি এটি একদমই আন্ডার প্রাইস, যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে যে সমস্যাগুলো ছিল, মানুষের অনাস্থা ছিল, নানা ধরনের বদনাম ছিল বিশেষ করে কয়েকটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিরুদ্ধে, এই সবগুলো কি ইতিবাচক ধারায় ফিরছে? বিনিয়োগকারীরা কি এখন যারা পেনশনার, যারা পেনশন নিয়ে বসে আছেন, যারা রিটায়ার্ড করেছেন, তারা এখন ব্যাংকে টাকা রাখলে যে এখন নেগেটিভ, কারণ ইনফ্লেশনের চেয়ে কম ইন্টারেস্ট পাচ্ছেন, তারা কি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারছেন কিনা, মানে পারার অবস্থানটা তৈরি হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, আপনার মেইন যে অবস্টাকলগুলি ছিল, ইজ এ কনফিডেন্স ইজ এ ইস্যু, কর্পোরেট গভর্নেন্স ইজ অ্যানাদার ইস্যু। হ্যাঁ, আরেকটা হলো যে রেগুলেটরি যে পলিসিগুলি ছিল, নেগেটিভ যে পলিসিগুলি ছিল, সেটার একটা ইম্প্যাক্ট পুরো ইন্ডাস্ট্রির উপরে পড়েছিল কিন্তু। এবং যেটা আমরা দেখেছি যে এটা ট্রেডিংয়ে দেখেছি, যেসব ফান্ড স্পেশালি 2009 থেকে 2012-13 মধ্যে এসছে, সেই সব ফান্ডগুলিতে ওই একটা ইনকিউবেটরের মধ্যখানে চলে গিয়েছিল বিকজ অফ বিমাতা সুলভ আচরণের জন্য। বাট এখন যে আপনি যে একটু আগে বললেন যে এটার একটা রিফর্ম কিন্তু শুরু হয়েছে কিন্তু বছরখানেক আগে থেকে, এবং এটার জন্য এসএসসি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে গিভ ফুল ক্রেডিট, বিকজ তারা যে কিছু রেগুলেটরি রিফর্ম নিয়ে এসছে, যেগুলি চেঞ্জগুলি এসছে। ফার্স্ট অফ অল যেটা এসছে, আগে যে ইনভেস্টমেন্ট পলিসি যেটা ছিল, যেটা হলো যে ফান্ড ম্যানেজার হ্যাজ টু ইনভেস্ট 75% অফ দ্য ফান্ড ইন দ্য ক্যাপিটাল মার্কেট নো ম্যাটার হোয়াট। এবং যখন 2011-র মার্কেট ক্র্যাশের পরে যখন মার্কেট পড়ছিল, তো সেখানে আপনার কিছু পাবলিক সেক্টর ব্যাংক ছাড়া এই অ্যাসেট ম্যানেজমেন্টের উপরেও কিন্তু ঘাড়ে ধরে, গলায় ছুরি ধরে কিন্তু এখানে ইনভেস্টমেন্ট করতে বলা হচ্ছিল যখন মার্কেট পড়ছিল। কিন্তু একটাই ছিল মার্কেট সাপোর্ট দেওয়ার জন্য। তখনও কিন্তু মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ছিল মার্কেট ক্যাপিটালের 2%, এখনও একই ধরনের অবস্থা। সো সেই থেকে এখন যে এসএসসি নতুন যে রেগুলেটরি চেঞ্জ করেছে, যে ইট হ্যাজ গিভেন আ ফ্লেক্সিবিলিটি টু দি ফান্ড ম্যানেজার্স টু ইনভেস্ট ইন্টু ক্যাপিটাল বিটুইন মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট ইনভেস্টমেন্ট। এটা একটা জিনিস। আরেকটা হলো যে ডিসক্লোজার, প্রতি কোয়ার্টারে ডিসক্লোজার দিতে হয় অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এটা কিন্তু আমরা কিন্তু গত 2-3 কোয়ার্টার থেকে দেখছি, এবং যেটাতে ইনভেস্টর দেখছে যে আপনার কী ধরনের অ্যাসেট ক্লাস আছে ওই ফান্ডের ভিতরে। তো এখান থেকে তারাও দেখতে পায়, এবং ফান্ড ম্যানেজাররাও এখন একটা এইটার স্বার্থে তারাও কাজ করছে। এইটা একটা জিনিস। এনবিআরের কিছু ইস্যু ছিল, যেমন ফান্ডের উপর যেসব ট্যাক্স ইম্পোজ করা ছিল 2011-তে, ওইগুলি সব 13-র বাজেটে কিন্তু ওয়েভার দেওয়া আছে। অল ফান্ডস, মিউচুয়াল ফান্ডস আর আপনার ট্যাক্স ওয়েভ করা আছে অন ফান্ডের উপরে। তারপরে আপনার বিনিয়োগকারীদের উপরে যেরকম আছে যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা, আগে ফর কর্পোরেট ইনভেস্টর ছিল 20% আর রিটেল ছিল 15%, ওটা কিন্তু ওয়েভার আছে। আপনার আরেকটা ওয়েভার এসছে আপনার অন ডিভিডেন্ড উপরে। আগে ছিল 3,000 টাকা, এখন 25,000 টাকা পর্যন্ত চলছে। আমরা ফ্রম দ্য এএমসি থেকে আমরা একটা লবি করছি যে এইটা যদি ফুল ওয়েভার দেওয়া যায়,
পুরো ইন্ডাস্ট্রির উপর আমাদের তো 7,500 থেকে 8,000 কোটি টাকার আমি বলছি আপনাকে একটি বিষয় ট্যাক্সের বিষয়টা আসি যে 25,000 টাকা পর্যন্ত ওয়েভার আছে। আমি কোনো বিনিয়োগকারী দেখিনি যে তিনি মানে 1,000 টাকা ডিভিডেন্ড পেয়েও তার ট্যাক্স কাটা হয় না। এখন মিউচুয়াল ফান্ডগুলোতে যারা ইনভেস্ট করে এটা কিন্তু ওয়েভার আছে, এটা নিয়ে কোনো ভ্রান্তির কোনো ধারণা ওয়েভার আছে, কিন্তু বিনিয়োগকারীরা পাচ্ছেন না। পাবে না কেন? আপনি কোন শেয়ারে ধরেন আপনি স্কয়ার ফার্মা কিনলেন, স্কয়ার ফার্মা থেকে আপনি যে ক্যাশ ডিভিডেন্ড পাবেন সেখানে আপনি 1,000 টাকা ক্যাশ ডিভিডেন্ড পেলেন। আমাদের মিউচুয়াল ফান্ডের জন্য আছে, কিন্তু মিউচুয়াল ফান্ডের জন্য আছে সবার জন্যই। আপনার 25,000 টাকা পর্যন্ত ওয়েভার কিন্তু সবার জন্য। অত রিইনভেস্টমেন্টস না, এটা কিন্তু মিউচুয়াল ফান্ডের উপরে এসেছে। আর আমরা যে করছি যে ইন অর্ডার টু প্রমোট দি মিউচুয়াল ফান্ড এগেইনস্ট দি আদার মানি মার্কেট, এটা যে ধরেন সব পুরা ফান্ডের উপরে ডিভিডেন্ড বোধে বছরে 30 কোটি টাকা ম্যাক্সিমাম, এর থেকে বেশি না। এটা যদি ওয়েভার যদি দেওয়া যায় এটা কিন্তু ফান্ডটাকে বুস্ট করা। আপনি দেখেন এখন আপনার এফডিআর বলেন বা অন্যান্য আপনার মানি মার্কেট রেট কিন্তু হ্যাজ ফলেন 10% নিচে চলে এসছে, কিন্তু সিঙ্গেল ডিজিটে। আপনি ব্যাংকে রাখেন, আপনার ভালো ব্যাংক হতে হলে আপনার 5-4 ইফ ইউর লাকি। আপনার এনবিএফআইতে ভালো এনবিএফআই কথা বলছি, আপনি যদি 7 থেকে 7.5% বেশি পাবেন না। সেখানে যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে আপনি যদি আপনি এখন আপনি যেটা করতে পারেন যে অ্যাসেট ডিসক্লোজারের জন্য, ফুল ডিসক্লোজারের জন্য আপনি জানতে পারছেন একটা ফান্ডে কীরকম আছে, এবং বিনিয়োগকারীরা বুঝতে পারবে যে এখানে আপনার কী ধরনের রিটার্ন পেতে পারে। তো আপনার বেশ কিছু ফান্ড আছে ডিপ ডিসকাউন্টেড ট্রেড হচ্ছে, আপনার ধরেন 5.5 টাকা 6 টাকায়। আমরা এখানে হিউজ পজিশন নিচ্ছি, বিকজ আমরা দেখছি যে এখানে ডিভিডেন্ড যদি আপনার 6 থেকে 7% বেশি দিতে পারে, তো সেখানে যদি উই আর গেটিং হায়ার ডিভিডেন্ড yield দ্যান দ্য মানি মার্কেট। এবং তারপরে যখন আপনার 4-5 বছর পরে এই ফান্ডগুলি যখন আপনার লিকুইডেশনে চলে যাবে, সেখানে কিন্তু উই ক্যান গেট, আর যদি নাও পারে ন্যাফ যদি নাও পারে 10 টাকাও যদি থাকে, ইউ স্টিল হ্যাভিং এ 70 to 80% রিটার্ন কিন্তু। এবং এখানে আরেকটা হয়তো কনফিউশন থাকতে পারে যে এই এতগুলি ফান্ড লিকুইডেশনে আসলে হয়তো একটা এক্সিট একটা ঝামেলা হতে পারে। এটার কোনো জায়গাই নেই, বিকজ আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল 2% অফ দ্য মার্কেট ক্যাপ। জি, আমি ট্যাক্সের বিষয়টিতে আসবো। আমার ব্যক্তিগতভাবে এক বিনিয়োগকারী আমাকে তথ্য দিয়েছেন। বিপ্লব ভাই, যে ওয়াকার ভাই যে কথাগুলো বললেন যৌক্তিক, এই ইন্ডাস্ট্রি এখন গ্রো করছে এবং যে সমস্যাগুলো ছিল সবগুলো কাটিয়ে উঠছে, তারপরও কেন মিউচুয়াল ফান্ডগুলো দেখেন, মানে বাজারে বেশিরভাগ মিউচুয়াল ফান্ডেরই কিন্তু ফ্লোটিং ইউনিট 1%, 2%, 3%, তারপরে এগুলোর প্রাইস আপ হচ্ছে না কেন? প্রাইস আপনার আপ হয়ে যাবে। নতুন লতে আরেকটা জিনিস করেছে যে 2 বছর পর কিন্তু এজিএম করতে হবে। আগে কোনো এজিএম সিস্টেম ছিল না। তখন সংখ্যাগরিষ্ঠ বিনিয়োগকারী মনে করলে 70 ভাগের উপর হলে কিন্তু সেটা লিকুইড করেও দিয়ে যাবে। তার মানে অ্যাসেট ম্যানেজাররা এখন একটা প্রতিযোগিতার মধ্যে পড়বেন। মানে এই অ্যাসেট ম্যানেজমেন্ট করেই তো তাদের ফি এবং অন্য কিছু আসে। বা চাইলে অন্য অ্যাসেট ম্যানেজার যারা ভালো করছেন, মানে আপনার থেকে নিয়ে যে ভালো করছে তাকে দিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। বাট এটা 2/3 এটা কিন্তু আজ পর্যন্ত হয়েছে আমাদের না। এখন আগে তো নিয়মই ছিল না, এখন এজিএম হবে। এজিএম না হলে আপনি কিভাবে করবেন? এই পাবলিক আপনার ওপিনিয়নের জন্য টোটাল মিউচুয়াল ফান্ডের যে সংশোধনের একটা রুলস দিয়েছে, এটি অ্যাকসেপ্টেডও হয়ে গেছে। এখন শুধু মানে আইনটা যা চেঞ্জ করে যখন এসএসসি করবে, এবং আমরা আশা করছি যে 1 বছরের মধ্যে এটি হয়ে যাবে। এটি প্রতিযোগিতা বাড়াবে। যেমন বাংলাদেশে যখন একটা মোবাইল ফোন ছিল, আর এখন দেখেন কল রেট কত নেমে এসেছে। এবং যারা ভালো, এবং এই যে ওয়াকার ভাইরা এগিয়ে এসেছেন, বা ধরেন আপনার আরও 2টা সাউথ ইস্ট ব্যাংক এবং এনএলআই যারা শুরু থেকে ক্যাশ ডিভিডেন্ড দিয়ে ফেস ভ্যালুর উপরে রাখতে পেরেছে। মানে আপনার ইন্টেনশন যদি ভালো থাকে বিনিয়োগকারীর প্রতি, এবং আপনি ফান্ডটাকে যদি রিয়েল ম্যানেজ করেন। এবং আরেকটা জিনিস উনি হয়তো বলেননি, এটি আমি এসএসসির সাথে বা সব জায়গার থেকে বা আমি নিজেও দেখেছি, কিছু মানে অ্যাসেট ম্যানেজমেন্টরা নন লিস্টেড কোম্পানি, মানে একদম রাবিশ কোম্পানিতে ইন্টারনাল ট্রেড করেছে। মানে এমন কিছু কোম্পানি নিয়েছে যেগুলির ভবিষ্যৎ বা কোনো কিছুই নেই। তার মানে এখানে আপনি দেখবেন যে 2টা কোম্পানি আমাদের লিকুইড হয়ে গেছে, এই ধরনের কোম্পানি এখন বেচা যাচ্ছে না। এটি ঘটনাগুলো কিন্তু খুব মানে শকিং। আপনি অবশ্যই নন লিস্টেড কোম্পানি নিতে পারেন, যেমন প্রি-আইপিও প্লেসমেন্টে যদি এখন আপনাকে রবি অফার করে, দাম যদি যৌক্তিক হয়, আপনি নেবেন না কেন? বাট আপনি এমনও কোম্পানি নিয়েছেন এই কোম্পানির অস্তিত্ব, অ্যাসেট ভ্যালু, আপনি প্রাইসিং মেথড কীভাবে করতে পারেন, ভ্যালুয়েশন মেথডে
বা আপনার ডিসিএফ মেথডে কোনো মেথডই যেটাকে যৌক্তিক প্রাইস অ্যালাউ করে না সেরকমও ফান্ডের মধ্যে কিন্তু আছে। আপনি এখন তো ডিসক্লোজার দেয়, আপনি একটা জায়গায় দেখেন নন লিস্টেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট, তো এটি যতদিন এটি দূর হয়ে যাবে, কারণ এসএসসির উনি যেমন বললেন পদক্ষেপ হয়ে গেছে, আর কেবল বাজারটা কিন্তু আস্তে আস্তে স্টেবল হচ্ছে। মিউচুয়াল ফান্ডে মানুষ বড় ধরনের ধাক্কা খেয়েছে, ধাক্কা কাটিয়ে ওঠা আমার ধারণা আগামী বছর থেকে আপনি অনেক মিউচুয়াল ফান্ডকে অ্যাটলিস্ট ফেস ভ্যালুতে ট্রেড হতে দেখবেন, কারণ হচ্ছে এখন অনেক স্মার্ট ম্যানেজাররা আসছেন এবং তারা ভালোভাবেই ম্যানেজ করছে। আমি জাস্ট অ্যাড করার জন্য, নন লিস্টেড কোম্পানিতে ইনভেস্টমেন্ট ইজ নট ব্যাড, কিন্তু এটা কিন্তু অ্যাজ আমাদের মানুষ আমাদেরকে দিবে কেন? ফার্স্ট অফ অল উই আর ডিলিং উইথ পাবলিক ফান্ডস, এবং মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি অল ওভার দ্য ওয়ার্ল্ড ইটস এ ভেরি সেফ ইনভেস্টমেন্ট বিকজ ইটস এ ওয়েটেড অ্যাভারেজ রিটার্ন। ঠিক আছে, আমরা যেটা দেখছি যে এই আমি যদি খালি এফডিআরে রাখলাম বা ট্রেজারিতে রাখলাম বা কিছু ইয়েতে ক্যাপিটাল মার্কেটে রাখলাম, এটা যদি আমাদের দরকার হয় না, কিন্তু আমরা কিন্তু পাবলিকের সমষ্টিগত পয়সা আমরা কিন্তু মূলধন তুলে তারপর ওইটা আমরা ইনভেস্ট করছি। সো সামথিং উই হ্যাভ টু ডু এক্সট্রা ফর দিস। আমি জানি উনি কোন অ্যাসেট ম্যানেজমেন্টের কোম্পানি, আমি এখানে সাফাই গাচ্ছি না, বাট যেটা হচ্ছে হ্যাঁ তাদের কিছু ভুল হতে পারে, কিন্তু জিনিসটা হলো যে আপনার যখন ইনভেস্ট করবেন নন লিস্টেড কোম্পানিতে, ইউ আর বেসিক্যালি সিইং হু আর দি এন্টারপ্রেনার্স, what sort of management they have, আপনার ওদের অপারেশনাল স্ট্রাকচারটা কীরকম, কোন ইন্ডাস্ট্রিতে আছে, এবং হ্যাঁ ভ্যালু প্রপোজিশনটা কীরকম, ওই জিনিসগুলিটা কিন্তু that is a multiplier effect. That is a multiplier effect. বিপ্লব ভাই কিন্তু ওই কথাগুলোই বলেছেন যে এইগুলো কিন্তু না, এগুলি একটা স্ট্রাকচার, এগুলি স্ট্রাকচার দেখতে হবে, এগুলি এখন এই পলিসিগুলি চলে এসছে, সো দ্যাট আমাদের যেমন এখন যেটা বলছে যে we can only invest as a mutual fund থেকে, we can invest into those companies who have taken public or private capital raising permission from SSC কিন্তু। সো এটা বেসিক্যালি প্রাইভেট প্লেসমেন্ট, কিন্তু এর বাইরে না। ওয়াকার ভাই, আপনারা যারা এএমসি যারা আছেন, যতগুলো এএমসি আছে, আপনারা যারা ম্যানেজাররা আছেন, আপনারা কি আপনাদের মধ্যে কি একটা ইউনিটি আছে কিনা? আপনারা কি সবাই বসেন কিনা? মানে হ্যাঁ, এখন বসা হচ্ছে। আচ্ছা, যে জিনিসটি ট্যাক্সের বিষয়টি আসছে, আপনি কি শিওর যে এই মিউচুয়াল ফান্ডে কেউ ইনভেস্ট করলে তার ট্যাক্স কেটে রাখা হচ্ছে না 25,000 টাকা পর্যন্ত? জি, কিন্তু আমার কাছে ব্যক্তিগত আমার কাছে প্রমাণও আছে, তার বিমা অ্যাকাউন্টের সব তথ্য আছে, কেটে রাখা হয়েছে। কোন ফান্ডে তিনি করেছেন এইটি আমি এখন হয়তো আমার মনে নেই, এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু দেখেন আমাদের আমি 5,000 টাকা যদি জানতাম তাহলে আমি ওটা আপনার এনবিআর এর এটাও নিয়ে আসতে পারতাম। এইবার কিন্তু বাজেটে স্পষ্ট করে ঘোষণা দেওয়া ছিল 25,000 টাকা পর্যন্ত বিনিয়োগকারীরা ট্যাক্স মানে ডিভিডেন্ড পেলে সেটি ট্যাক্স ফ্রি, কিন্তু মিউচুয়াল ফান্ডের বাইরে কোনো শেয়ারে বিনিয়োগ করে সে 5,000 হোক আর 500 টাকা হোক, তার কিন্তু ওই মানে টিন থাকলে 10%, টিন না থাকলে 15% কেটে রাখা হয়। আগে ছিল আপনি যেটা বলছেন, আগে ছিল মিউচুয়াল ফান্ডের জন্য 3,000 টাকা, আইসিবির জন্য ছিল 25,000 টাকা। সেখানে আমরা নেগোশিয়েট করেছি যে ইট শুড বি ফেয়ার ইয়ে। হ্যাঁ, তো এই জন্য 2013তেই করা হয়েছিল, 2014 বাজেটই করা হয়েছিল যে 25,000 টাকা পর্যন্ত রিবেট অন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। যারা অনেকেই কিন্তু এই 25,000 টাকা পর্যন্ত ডিভিডেন্ড পেলে এটা দিয়ে দিচ্ছেন, কিন্তু দু একটা এএমসি কিন্তু এটা কেটে রাখছেন। তাহলে এই যে আমি জানি ওটা নিয়ে যে সমস্যা এসছে, কিন্তু যেটা হচ্ছে লিকুইডেশনের সময়, হ্যাঁ এইটা কিন্তু লিকুইডেশনের দ্যাট শুড বি টেকেন নট অ্যাজ আ ডিভিডেন্ড, কিন্তু আপনি যেহেতু লিকুইডেশনের কথা বলছেন, ওইটা কিন্তু আমি যেটা দেখি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু ঠিক আছে, এটা আপনার ইটস এ কেস অফ এ লিকুইডেশন। আপনি লিকুইডেশনের সময় আপনার যদি 10 টাকার ফান্ডের ভ্যালু যদি আপনার 22 টাকা হয় বা 21 টাকা হয়, সেই 12 টাকা 11 টাকা আপনার ক্যাপিটাল গেইন। সো ক্যাপিটাল গেইন ইজ ফুল ওয়েভার আছে, কিন্তু এখানের মধ্যে কোনো ইফ এন্ড বাট নেই। এবং এটা নিয়ে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কিন্তু এনবিআরকে চিঠি লিখেছে, এবং এটা নিয়ে এটা খুব শিগগির একটা ইয়ে আসছে, কিন্তু এখানের মধ্যে কোনো ভ্রান্তির কোনো ইয়ে নাই। কিন্তু আর ভাই যেটা বলছেন যে আমি যেমন বলেছি, যেমন একজন যে কিছু ডিপ ডিসকাউন্টে যেসব ট্রেড হচ্ছে,
মধ্যখানে আপনি দেখবেন যে 3-4 মাস ধরে কিন্তু র্যালি করছিল কিন্তু ইয়ের উপর আপনার মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি, এবং আপনি যদি রিগার্ডলেস দেখেন আপনি দেখছেন যে এখন কিন্তু ফ্লোট পাবেন না। বেসিক্যালি আপনি যদি যে কোনো ফান্ডেই যান, আপনি ডিএসসি ইন্ডেক্সে গেলেই তো পাবেন আপনার যে এখন কিন্তু পাবলিকের থেকে কিন্তু ইনস্টিটিউশন ঢুকেছে কিন্তু বেশি, পাবলিক নেই আমি বলছি আপনাকে, 2% এরকম। কিন্তু যেটা হয়েছে মধ্যখানে আবার একটা রিইনভেস্টমেন্ট দেওয়ার জন্য ওইটার একটা সেন্টিমেন্ট, বললাম না কনফিডেন্সের একটা অভাব, হয়তো ফান্ড পড়েছে কিন্তু দেখবেন তারপরে কিন্তু র্যালি করছে। আপনি দেখবেন যে আমরা যেমন যে কোনো একটা অ্যাসেট ম্যানেজার, আমি নাম ধরে বলছি, আপনার ধরেন উই হ্যাভ ইনভেস্টেড ইনটু আপনার মার্কেন্টাইল ব্যাংক, we have invested in NCCBL Bank, we have Arafa Bank, we have invested into Green Delta, these sort of funds, deep discounted trade হচ্ছে কিন্তু। এবং আপনার দেখেন আমরা দেখছি যে এখন আপনার ডিসক্লোজার থেকে এই ফান্ডগুলি 5-7% ডিভিডেন্ড এখনই দিতে পারবে, ঠিক আছে। এবং আমরা যদি আমরা কিনছি 5.5 টাকা 6 টাকা লেভেলে কিনছি, অলরেডি উই হ্যাভ 20% গেইন অন দিস। এবং আমরা দেখেছি যখন আমরা কিন্তু কালকে বিক্রি করব না, এই ফান্ডগুলো যখন 5 বছর পরে যখন আপনার লিকুইডিটি হয়ে যাবে, তখন আমরা যদি এইটা যদি এনএভি যদি নাও বাড়ে, 3 বছর 4 বছর না 5 বছর 2009-10 এসেছিল তো 4 কি 5 বছর আছে, সাবজেক্ট টু দি পিরিয়ড। আপনার ইবিএল আছে, আরও এইসব ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করেন, জাস্ট সি দ্য ক্যাপিটাল গেইন। আপনি যদি 10 টাকায় রাখেন, আমি বাড়ছি না কিন্তু, এবং আমরা সেখানে একটা বড় ক্যাপিটাল গেইন আসছে, এবং সেখানে আমাদের কোনো একদম এটার এক্সিট নেই, আমাদের কোনো দেয়ার ইজ নো খুব শর্ট টাইমে কয়েকটা মিউচুয়াল ফান্ড বেশ ভালো প্রফিট দিয়েছে। আপনি বললেন গ্রিন ডেল্টা, ডিবিএইচ, তারপর সাউথ ইস্ট এবং এনএলআই, এগুলো সবগুলো মনে হয় ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এই কারণে ভালো একটা গেইন পেয়েছে। বাবু ভাই, যে জিনিসটি ওয়াকার ভাই যেটি বললেন যৌক্তিকভাবে বলেছেন, কিন্তু গ্রামীণ 1 স্কিম 2 যেটি, সেটিতে যারা ডিভিডেন্ড পেয়েছেন, ক্যাশ ডিভিডেন্ড যেটা ছিল, সেখানে কিন্তু কেটে রাখা হয়েছে। আমি আপনাকে বলছি এটি ঠিক হয়নি। এটি আপনি এসএসসির একটা ডিপার্টমেন্ট আছে, সেখানে আপনি কমপ্লেন করলে বিনিয়োগকারীকে আগে আসতে হবে। একটা সামান্য চিঠি এসএসসিতে জমা দিলেই কিন্তু এসএসসি এটাকে দেখবে, কারণ এটা তার ডিপার্টমেন্ট আছে। কোম্পানির ব্যাপার মানে অন্য শেয়ারের ব্যাপারে কিন্তু এই কমপ্লেন অনেক হয়েছে, সেখানে কিন্তু এসএসসি কিছু করতে পারেনি। কোম্পানির ক্ষেত্রে একটা বড় ধরনের প্রবলেম হয়ে গেছে, কোম্পানির সাথে এনবিআর এর একটা প্রবলেম। এনবিআর কোম্পানির পুরো প্রফিটের উপর ট্যাক্সে যখন ডিভিডেন্ড দেয় বলে এত টাকা দিয়ে দিবা, পুরাটার উপর যখন ধরে দেয় তখন যেহেতু সে ট্যাক্সটা আগে পে করে দেয়, সে আপনাকে ডিসকাউন্ট দিতে পারে না। এই জন্যে এটিকে অর্থ মন্ত্রণালয়কে বলতে হবে, অর্থ মন্ত্রণালয় যদি সার্কুলার দেয় যে এই পাবলিকের ডিভিডেন্ড থেকে এই অংশটুকু বাদ যাবে, কারণ ওর তো ডিভিডেন্ডের উপর ট্যাক্স আছে, নিবাসী হলে 10%, অনিবাসী হলে এত, ওই রেটে কিন্তু ওকে আগে ডিভিডেন্ডের চেক দেওয়ার আগে এনবিআরকে পরিশোধ করতে হয়, তারপর আপনাকে চেক দিতে হয়। তার মানে কোম্পানি কি দিয়ে আবার সেটা আপনাকে ডিসকারেজ করবে? সেটি তো কোম্পানি দিবে না। মানে কোম্পানি আপনার ধরেন 10 টাকার 50 টাকা ডিভিডেন্ডও কিন্তু 5 টাকা তার টিন থাকলে দিয়ে দিচ্ছে। এই যে বাজেটে বড় ধরনের ঘোষণা বলা হলো, এটা বিধিমালা তৈরি থাকে 25,000 টাকা পর্যন্ত আমি ট্যাক্স ফ্রি করেছি, মানে তাহলে কি এটা একটু মানে বিধিমালার না প্রতারণা? এটি সবই ঠিক আছে। মিউচুয়াল ফান্ড যেমন সরাসরি আইসিবি মিউচুয়াল ফান্ডের কথা লেখা আছে, কোম্পানিগুলোর ক্ষেত্রে হচ্ছে ডিভিডেন্ড ফ্রি, কিন্তু এই ডিভিডেন্ড ফ্রি করতে হলে কিছু বিধিমালা তৈরি করতে হবে। এই বিধিমালার নিয়মটা অ্যাডভান্স ট্যাক্স না কেটে করেননি, আর আপনি বছরের পর বছর ঘোষণা দিয়ে যাচ্ছেন। না, আমি আপনাকে বলি এটিআই এখন তো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কাটে, এটি প্রবলেম হয়ে গেছে। তো এই এটিআই এর সংজ্ঞায় যখন পরিবর্তিত করবে যে কোম্পানি লিজ দিবে যে এগুলি আমার সাধারণ বিনিয়োগকারী 25,000-এর নিচে পাবে, ধরেন অনেক বিনিয়োগকারী কিন্তু আবার একটা কোম্পানি থেকে 2 লাখ ডিভিডেন্ড পায়, তার কিন্তু ট্যাক্স দিতে হবে। এই যে গ্যাঞ্জামটা, এই ধরনের বিনিয়োগকারী লিস্ট পাঠালে এনবিআর যদি ওয়েভার দিয়ে দেয় তখন তাইলে কিন্তু আবার আপনার ডিভিডেন্ড পেতে অসুবিধা হবে। এটি সিস্টেমেটিক যদি মিউচুয়াল ফান্ডের উপরে কিন্তু স্পেসিফিক আপনি যদি চান আমি আপনাকে এখন তো এই যে বিনিয়োগকারী আমার কাছে তথ্য আছে, আমাদের এখানে এই প্রোগ্রামের তিনি এই পেপারসগুলো দিয়ে গিয়েছেন, তো সেক্ষেত্রে তিনি কি করতে পারেন? এসএসসির একটা ডিপার্টমেন্ট আছে কিন্তু, হ্যাঁ এসএসসি ডিপার্টমেন্ট আছে, এসএসসি ওই ডিপার্টমেন্টে যদি স্ট্রেট যদি আপনি কমপ্লেইন লঞ্চ করেন, আই এম শিওর দ্যাট উইল বি, বিকজ এই ইস্যু নিয়ে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনও কাজ করছে। আমি জাস্ট আপনাকে বলছি আমাদের দুটো ফান্ড
একটা তো বাজারে অলরেডি লিস্টেড, ভ্যানগার্ড বিডি ফাইন্যান্স ফান্ডটা। আপনি দেখেন 104 কোটি 32 লাখ দিয়ে আমাদের ট্রেডিং লিস্টেড হয়েছিল আপনার জানুয়ারি 17 তারিখে। সেপ্টেম্বরের 30 পর্যন্ত আপনার 116 কোটি 50 লাখ টাকা। তো আপনি দেখেন এই যেখানে মার্কেট করেছে, শ্রিঙ্ক করেছে, আমি বলছি না যে উই হ্যাভ ডান ফ্যান্টাস্টিকলি ওয়েল, বাট আমরা কিন্তু উই হ্যাভ ডান মোর দ্যান 10% গেইন। আপনার আমাদের হলো যে 10 টাকা ফান্ডে 11 টাকা 4 পয়সা হলো আপনার। জি বিপ্লব ভাই, চাইনিজ প্রেসিডেন্ট আসছেন এবং সেখানে বাংলাদেশে অনেক বিনিয়োগের কথা শুনছি আমরা, নানা ধরনের আলোচনা হচ্ছে। এখন দেশে যে বিনিয়োগগুলো হবে, দেশের অবকাঠামো খাতে উন্নতি হলে সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু পুঁজিবাজারেও লাগবে, কারণ আপনি জানেন যে বেশ কিছু ভালো কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত। পাওয়ার সেক্টরের কথা শুনছি, সিমেন্ট এবং রড, অনেক কোম্পানিগুলো আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরও বিষয় আছে। তো আপনার কি মনে হয় যে এই চীনের প্রেসিডেন্ট বাংলাদেশে আসার সাথে পুঁজিবাজারে কতটুকু সরাসরি প্রভাব পড়তে পারে? যে বাংলাদেশে এই পর্যন্ত চাইনিজ এফডিআই স্বাধীনতার এতদিন পর্যন্ত অনলি 1.5 বিলিয়ন ইউএস ডলার, এবার এখন পর্যন্ত 23 বিলিয়ন ডলার কিন্তু একটা সমঝোতা হয়ে গেছে। বাংলাদেশের এক্সপেকটেশন 40 বিলিয়ন ডলার। আপনি যদি প্রজেক্টগুলি দেখেন, অধিকাংশ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, পাওয়ার আর আইসিটিতে 1 বিলিয়ন ডলার আছে। সরাসরি পুঁজিবাজারের একটি কোম্পানির সাথে তো চাইনিজ প্রেসিডেন্টের চুক্তি হবে, সেটি হচ্ছে পাওয়ার গ্রিড অফ বাংলাদেশ। আরেকটি হচ্ছে ডিপিডিসি, দুটা পাওয়ারের কোম্পানি। পাওয়ার গ্রিডের টোটাল এই যে আমরা এত পাওয়ার, ধরেন আমাদের প্রজেকশন আছে 2025 সালে 39,000 মেগাওয়াট আমাদের প্রোডাকশন, তো এটি তো এই গ্রিডে সম্ভব না। তো এখানে চাইনিজদের একটা ইন্টারেস্ট আছে। আর ডিপিডিসিকে আধুনিকায়নকরণে একটা চুক্তি, আর বাকি যে চুক্তিগুলি হবে, যেমন ধরেন কর্ণফুলী টানেল, পদ্মার সেকেন্ড ব্রিজ, তারপরে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা চিটাগাং 4 লেন, এগুলি প্রথমে হবে হচ্ছে G2G। তারপর বাংলাদেশ গভর্নমেন্ট এগুলি একটা কোম্পানিকে দেবে, চাইনিজ কোম্পানি, যেহেতু চাইনিজরা টাকা দিচ্ছে চাইনিজ কোম্পানি পাবে। যেমন পদ্মা ব্রিজে পরে চাইনিজরা বসুন্ধরা থেকে সিমেন্ট নিয়েছে, ক্রাউন সিমেন্ট নিয়েছে এমআই সিমেন্ট থেকে, হাইডেলবার্গ থেকে নিয়েছে, রড নিয়েছে বিএসআরএম থেকে, আবার নন লিস্টেড আবুল খায়ের থেকেও নিয়েছে। তো এইভাবে হবে কি, একটা বড় ধরনের এই ফান্ডগুলি, রড সিমেন্ট এগুলি কিন্তু বাইরে থেকে আনা যায় না। আর পাওয়ার প্রজেক্টে যেহেতু সরাসরি ইনভেস্ট হবে, পাওয়ারেরটা হয়তো 1 সপ্তাহের মধ্যে আমরা অনেক ধরনের ক্যাপিটাল মার্কেটে হয়তো পজিটিভ দেখতে পারি, যদি চুক্তিটা, এটাতে এখনও যতক্ষণ না হয়, এটি একটা মানে আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি বলেছে সম্ভাব্য, বাট কালকে পরশুর মধ্যে কিন্তু সলভ হয়ে যাবে। হলেই যেইগুলিতে সরাসরি চুক্তি হবে সেটি 1 সপ্তাহের মধ্যে একটা বিনিয়োগকারীরা ভালো লাভ পাবেন, যে সারা পৃথিবীতেই হয়েছে। আর যেসব কোম্পানিতে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির জন্য চুক্তি হবে, সেই কোম্পানিগুলি আবার 1 মাসের মধ্যে যে কোম্পানিগুলি পাবে তারা আবার বাইল্যাটারাল চুক্তি করবে কোম্পানির সাথে। আপনি বুঝেন, রড সিমেন্ট কিন্তু যেই দেশই পাক, ওগুলি বাইরে থেকে আনা এটা পসিবল না, মানে ক্যারিং কস্ট অ্যান্ড আদার্স। এবং এইটির কারণে আমরা একটা বড় ধরনের পজিটিভ জিনিস দেখবো। এবং চায়নার এই কারণে কিন্তু আজকে ইন্ডিয়া, আমেরিকা সবাই তাকিয়ে আছে যে চাইনিজরা কত বিলিয়ন ডলার ইনভেস্ট করবে। এরপর কিন্তু ইন্ডিয়াও তখন তার ইনভেস্টমেন্ট বাড়াবার চেষ্টা করবে, আমেরিকাও করবে। কারণ আপনি জানেন বাংলাদেশের যে ভৌগোলিক কারণেই বাংলাদেশ সারা পৃথিবীর কাছে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ওয়াকার ভাই, আপনি কিভাবে দেখছেন চীনের প্রেসিডেন্ট? অবভিয়াসলি ইটস এ ভেরি পজিটিভ সাইড। এই ধরনের একটা ইনভেস্টমেন্ট, আমরা ধরেন বাংলাদেশ গভর্নমেন্টের একটা নীতিমালা আছে। ধরেন আমাদের গত 20 বছর ধরে আমাদের জিডিপি হ্যাজ বিন গ্রোয়িং স্টাডিলি বিটুইন 5.5 to 6%। এখন এই গভর্নমেন্টের যে ফিলসফি, যে ভিশনটা 2021 ভিশন যেটা বলছে, আমাদের ইকোনমি উইল গ্রো 7.5, জিডিপি উইল গ্রো 7.5 and above। সো ওইটাকে আপনার রোল করতে গেলে প্রথমেই যেটা আমাদের যেটা দেখছি যে প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট 20 থেকে 22% হোভার করছে গত কয়েক বছর ধরে। সো যেটা 30% হওয়া উচিত। তো গভর্নমেন্টের যেটা ভিশন হলো যে they will kickstart with the public sector large infrastructure projects. It can be PPP and others. এবং that will ignite the economy, the boost the economy. আপনার সার্ভিস সেক্টর গ্রো করবে, যার জন্য আপনার এবং একটা সেক্টর যেটা হবে যে আপনার ইকোনমিতে ইনজেক্ট অফ ক্যাপিটাল ফ্লো আসবে। এটা দ্যাট উইল বুস্ট দি প্রাইভেট সেক্টর টু ইনভেস্ট। দ্যাটস দ্য ইয়ে। কিন্তু এখানে একটা জিনিস যেটা আমার একটা ওয়ারিসাম, যেটা হলো যে আমরা যখন বাংলাদেশে যদি দেখেন ওভারঅল, আমাদের কখনো কিন্তু ডেট ছিল ওরকম ছিল না কিন্তু। হ্যাঁ, সো এখন কিন্তু আমরা বিকজ এই ধরনের
দেখেন যে ইনভেস্টগুলি যে পিপিপি থেকে যেটা বলছে প্রথম 6-7টা প্রজেক্টে, ওখানে আপনি বলেছে $16.5 বিলিয়ন লাগবে, কিন্তু এই ধরনের যে বিপ্লবের যে কথাগুলি বলছিল, কিন্তু এটার সঙ্গে কিন্তু কিছু ডেটও জড়িত কিন্তু। হ্যাঁ, সো আমরা এটা কতটুকু পর্যন্ত আমরা এক্সপোজ নিতে পারি কিন্তু। হ্যাঁ, আপনার ইকোনমি যে ওই ধরনের যে ভাইব্রেন্স আমরা আসবে, এটা পজিটিভ সাইড, মানে অন দ্য নেগেটিভ সাইডে আমরা যদি টু মাচ ডেট নিয়ে যাই এবং আমাদের যদি ডেভেলপমেন্ট বাজেট থেকে যদি আমাদের নন প্রোডাক্টিভ খাতে যদি আমাদের যেটা বলি আমরা ইন্টারেস্ট রেট পেমেন্টস, আগেকার ডেট পেমেন্টগুলি, ব্যালেন্স অফ পেমেন্ট, এগুলি যদি অনেক বেশি হয়ে যায়, এবং এটার সঙ্গে কর্পোরেট গভর্নেন্স আরেকটা ইস্যু কিন্তু। যেমন দেখছি যে যেমন আমার বড়ি হলো যে পদ্মা ব্রিজ যখন প্রথমে আমরা আলাপ করেছিলাম $2 বিলিয়ন নিয়ে, $1 বিলিয়ন ওয়ার্ল্ড আমরা এখান থেকে তুলবো, গভর্নমেন্ট দিবে, এবং $1 বিলিয়ন দিবে ওয়ার্ল্ড ব্যাংক ম্যাচিং করে। সেটাই আপনার যখন সাইন হলো 3.6 বিলিয়নে, আমরা দেখছি এখন এটা $6 বিলিয়ন উপরে চলে গেছে। দিস আর ওয়ারিসাম ফ্যাক্টর কিন্তু অ্যান্ড আদার প্রজেক্টগুলিতে। তো সেখানে আমরা যদি গভর্নমেন্টের উচিত যে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে নিয়ে আসা, বাট এই ধরনের ফরেন ইনভেস্টমেন্ট ইজ আপনার ওয়েলকাম। সেই সঙ্গে আমাদের এখানে পুঁজিবাজারে যেটা বলছেন আপনি, এইটা হয়তো রাতারাতি একদিনে চলে আসবে না, বাট আমাদের উই নিড টু ক্রিয়েট সাম প্রোডাক্টস। এখনই যেটা করতে পারি, আমাদের এই মার্কেট ইজ ইকুইটি মার্কেট, উই নিড টু ক্রিয়েট আ ডেট মার্কেট ইমিডিয়েটলি। হ্যাঁ, সো সেখানে কিন্তু এই যে আপনার ধরেন ফাইন্যান্সিয়াল সেক্টরে যে আপনার ব্যাসেল 2 ব্যাসেল 3 রিকোয়ারমেন্টের জন্য যে আজকে পড়লাম, ব্র্যাক ব্যাংক আপনার 500 কোটি টাকার একটা সাবঅর্ডিনেট বন্ডের জন্য পারমিশন চাচ্ছে। সো এই ধরনের একটা, কিন্তু এই বন্ডগুলি কিন্তু ওটিসি মার্কেটে ট্রেড হয়। সো এই বন্ডগুলি একটা যদি আপনার স্ট্রাকচার বন্ড মার্কেট থাকে, সেখানে কিন্তু এবং এটা হবে কি ডেট মার্কেটে গ্রো করবে। এই ধরনের বড় বড় ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আপনার বন্ড তুলে আনা যেতে পারে। মিউচুয়াল ফান্ড ক্যান অলসো প্লে আ বিগ রোল ইনটু দিস। আপনার ধরেন আপনার পেনশন ফান্ড বলেন, মিউচুয়াল ফান্ড বলেন, সেখানে কিন্তু এটা যদি আপনার প্রোডাক্ট ক্রিয়েট করতে হবে, বন্ড মার্কেট ক্রিয়েট করতে হবে, ডেরিভেটিভস আনা উচিত। আরও কিছু মানি মার্কেট প্রোডাক্ট যদি তৈরি না হয়, তাহলে কাজ করছে, কিছুটা কাজ হচ্ছে, এখন সেটি কতদূর কাজ চলছে। আমি বন্ড মার্কেটের কথা শুনছি গত 4-5 বছর ধরে, বাট আমি জানি না আমরা লাইফ টাইমে দেখতে পারবো কিনা। আরেকটা জিনিস বলি, আজকে একটা সুখবর আছে। অনেকে বলবেন ট্রেড ডেফিসিট বেড়েছে, মানে হচ্ছে আমাদের যে রপ্তানি করেছি তার থেকে আমদানি বেশি হয়েছে। এটি অনেক দিন পরে হলো। তার মানে হচ্ছে আমাদের কিন্তু ক্যাপিটাল মেশিনারিজ এক্সপোর্ট বাড়ছে, মানে অনেকে ফিউচার দেখতে পারছে। কারণ 19 সালের মধ্যে এনার্জি টার্মিনাল, বড় বড় পাওয়ার প্ল্যান্টের প্রজেক্ট আসছে। এতে কিন্তু বিদ্যুৎ, একটা ভালো কোম্পানি বানাতে হলে আপনার প্রথম দরকার হচ্ছে গ্যাস আর বিদ্যুৎ, এটি সলভ হচ্ছে। এবং বড় ধরনের কথা হচ্ছে যে কোনো দেশে একটা ব্রিজ হলে কিন্তু 1.5% জিডিপি বাড়ে। মানে এখন আমাদের আছে প্রায় 7-এর মতো। পদ্মা ব্রিজ হলেই এটি 8 ক্রস করে যাবে, এবং ভিশন হচ্ছে 10 নিয়ে যাওয়া। এবং সত্যিকার অর্থে যদি আপনি ভিশন 21 সাকসেসফুল হয়, ক্যাপিটাল মার্কেটে আমি শুধু চায়নার উদাহরণ দিই। চায়না আপনার পাকিস্তানকে দিয়েছিল $42 বিলিয়ন এই আপনার 15 সালে। 1 বছরের মাথায় 10,000 ইন্ডেক্স বেড়েছে, মানে 30,000 থেকে 45,000, যে এখনও 41, মানে 11,000 বেড়ে স্টিল। এর ফলে তার মানে কি ওই ইনভেস্টমেন্টের জন্য হচ্ছে সেটা না, ওইটা দেখে বড় বড় কোম্পানি মার্কেটে লিস্টেড হয়েছে। যেমন আমরা এখন রবির কথা শুনতে পাচ্ছি, এবং আমি সরকারের মাননীয় যে আপনার বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছে, উনি কথা দিয়েছেন যে 2-3টা ভালো কোম্পানি, সরকারের ফ্ল্যাগশিপ কোম্পানি এখানে লিস্টেড করাবেন। আরো বড় বড় মন্ত্রীরাও কথা দিয়েছিলেন। না, প্রবলেম হচ্ছে একসময় হচ্ছে কি গভর্নমেন্টের হয়তো টাকা দরকার ছিল না, কিন্তু এখন যত বড় বাজেট হচ্ছে, ডেভেলপমেন্ট বাজেট তো বড় হয়ে যাবে, বড় হলে ডেফিসিট ফাইন্যান্সিং লোন নিয়ে তো ডেপ বাড়বে। ক্যাপিটাল মার্কেটই একটা মাত্র জায়গা, এখান থেকে কিন্তু আপনি $10 বিলিয়ন পর্যন্ত নেওয়া সম্ভব যদি মার্কেটকে ভাইব্রেন্ট করেন। এটির মনে হয় আমার ধারণা একটা প্ল্যান গভর্নমেন্টেরও আছে। নাহলে কিন্তু এই যে রবির কথা বা গভর্নমেন্টের এত পজিটিভ, প্রথমে এই মার্কেটটাকে ঘুরালো কিন্তু আইসিবি, এবং এই আইসিবিকে আপনি জানেন কিনা গভর্নমেন্ট এবার 2400 কোটি টাকা 5টা শর্তে দিয়েছে। তারপর আইসিবি করলো কি কিছু ছোট ছোট ব্যাংক লিজিং কেনার পরেই কিন্তু মার্কেটে কিছুটা ভাইব্রেশন আসলো, কিছু টেক্সটাইলও কিনলো এবং শর্ত দিয়েছে। এবং আপনি আইসিবির
নিয়মও জানেন আইসিবি কিন্তু কোনো শেয়ার লসে বিক্রি করতে পারে না, যার জন্য তাদের ওই 2010 সালের পরে এই তিনটা সেক্টর সহ ইন্স্যুরেন্স সহ এগুলিতে কোনো প্রফিট ছিল না, মানে দুই একটা ইস্যু ছাড়া। এখন কিনে অ্যাভারেজ করছে এগুলো করছে। যে জায়গাটিতে ছিলেন, আমি যদি একটু মাইক্রো লেভেলে আসি, যারা পুঁজিবাজারের সাথে এখন সম্পৃক্ত আছেন, বিপ্লব ভাই যেটি বললেন, তো অনেকেই তো আশান্বিত হচ্ছেন, অনেকেই মনে করছেন যে আমরা 6 বছর ধরে লোকসানে আছি, হয়তো এখন থেকে মুনাফাটা হবে, কিছু মুনাফার আলো দেখতে পাবেন। কিন্তু আপনার কি মনে হয় যে এই অবস্থায় তাহলে বিনিয়োগের আসলে কি করেন? কারণ আপনারা ফান্ড নিয়ে কাজ করেন, আপনাদের সরাসরি সম্পৃক্ততা আছে, তো বিনিয়োগের আসলে এই লেভেলে এসে কি করবেন? মানে কোন শেয়ারগুলোর দিকে নজর দিবেন, ইন্ডিভিজুয়াল না কোন সেক্টর বা কোন ক্রাইটেরিয়ায় শেয়ারগুলো বিশ্লেষণ করে কোন ক্রাইটেরিয়ায় শেয়ারগুলো দেখবেন? আমরা যেন প্রথমে দেখি একটা ইন্ট্রিনসিক ভ্যালুটা কিরকম। হ্যাঁ, এটা একটা ইন্ডাস্ট্রি, আমরা ইন্ডাস্ট্রি যেমন আমরা ইন্ডাস্ট্রি ওয়াইজ যদি ধরেন, আমাদের ফান্ড থেকে আমরা মোর বুলিশ অ্যাবাউট দি ফার্মাসিউটিক্যালস, জি। তারপর আমরা ইঞ্জিনিয়ারিং স্টকগুলি আমরা দেখছি, ইঞ্জিনিয়ারিং স্টকে ইনফ্রাস্ট্রাকচার যেগুলি আছে, সিমেন্ট, এগুলি দেখছি। ব্যাংকগুলিতে আমরা এখন সবগুলিতে না, বাট 2-3-4টা ব্যাংকে আমরা সিরিয়াসলি ইনভেস্ট করছি, যেখানে আপনার ভ্যালু প্রপোজিশন যে আপনার অনেক নিচে করছে, তাদের এনপিএল কমে গেছে অনেক, এবং গ্রোথ প্রপোজিশন অনেক বেশি কিন্তু। এবং ব্যাংকের বিষয়ে যদি আমি একটু জানতে চাই, যে আপনি যদি দেখেন প্রাইম ব্যাংক আর এসআইবিএল এর দাম যদি একই হয় মার্কেট প্রাইস, তাহলে বিনিয়োগের আসলে কি জাজ? ওয়েল, আমরা ওভাবে জাজ করি না, আমরা এগেইন বলি, আমরা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু প্রপোজিশনগুলি দেখতে পারি। উই লাইক সিটি ব্যাংক, উই লাইক সিটি ব্যাংক, উই লাইক ব্র্যাক ব্যাংক, আমরা এবং এটার এবং লিজিং এর মধ্যে উই লাইক আইডিএলসি। জানি না এটা বলার ঠিক হচ্ছে না, বাট আমরা প্রফেশনাল আমাদের ডিসক্লোজারে দেখতে পারবেন। আমরা এই ধরনের ইন্ট্রিনসিক ভ্যালুগুলি আমরা যেমন we invested into IPDC 7-8 months back because we believed into this. IPDC একটা always একটা negative একটা impression ছিল মার্কেটে, but when BRAC took over, নতুন যে এন্টারপ্রেনার গ্রুপটা যে নিয়েছে, এবং তারা যে ধরনের we believed in that proposition, ঠিক আছে। এবং ওই সময় আমরা কিন্তু ইনভেস্ট করি যখন nobody had invested into that, এবং আমরা মনে করি যে we are very bullish। আমরা কিন্তু এই স্টকটা কিন্তু কালকে বিক্রি করার জন্য ঢুকি নেই, কিন্তু দ্যাটস দ্য নেচার অফ আ প্রফেশনাল ইনভেস্টর কিন্তু, অর আ কর্পোরেট ইনভেস্টর। আমরা কিন্তু লং টার্ম না। এই মার্কেটে এখনই আমরা যেটা আমার সবচেয়ে খারাপ লাগে, যেটা যে ইভেন দ্য কর্পোরেট ইনভেস্টার্স বিহেভ লাইক ডে ট্রেডার্স। এটা কিন্তু এই মার্কেট এটা কিন্তু ফ্লাইটটা কিন্তু চেঞ্জ করতে হবে। এটা আপনি বন্ধ করতে তো পারবেন না। এটা দুইটা কারণে আছে, একটা হলো এক্সপোজার ইস্যু, ওদেরকে দোষ দিয়ে দিবেন না, একটা এক্সপোজার ইস্যু আর একটা নেগেটিভ ইকুইটি। আমার মনে হয় এক্সপোজার ইস্যুটা নিয়ে মোটামুটি একটা সলভ হয়ে গেছে বাংলাদেশ ব্যাংক থেকে। নেগেটিভ ইকুইটি নিয়ে একটা প্রপোজাল দিয়েছে মার্চেন্ট ব্যাংক থেকে, আমার মনে হয় দ্যাটস এ ভেরি গুড প্রপোজিশন। এবং পলিসি লেভেল থেকে আমি জানি যে গভর্নমেন্ট ইজ অলসো থিঙ্কিং ভেরি পজিটিভলি অন দিস, সো উইল সি হাউ ইট গোজ। আমার মনে হয় না এই ইস্যুগুলি থাকবে। আমার একটা পার্সোনাল একটা ইয়ে থেকে বলছি, অ্যাজ এ ফান্ড ম্যানেজার I see that maybe we'll be seeing a U-turn, একটা ভালুক যখন মার্কেটে আসে, ভালুকের নেচারই হলো যে ও কিন্তু কিছু নড়াচড়া করে না, কিন্তু she takes time to understand. সো আমাদের অলরেডি 6 বছরের একটা বিয়ারিশ মার্কেট। আমার মনে হয় there will be a beginning of a bull run নেক্সট ইয়ার। আমি একটু একটা জিনিস জানতে চাই, ওয়াকার ভাইদের মতো যারা বড় বড় বিজনেস পরিচালনা করেন, বিজনেসম্যান যারা, তাদের কাছ থেকে যে তথ্যগুলো আসে, আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই সেগুলো হয়তো সরকারের ভেতর থেকেই তারা হয়তো আগে জানতে পারেন। আমাদের দেশের নিয়মই এটা। তো ওয়াকার ভাই যে কথাটি বললেন যে সরকার নেগেটিভ ইকুইটির ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখাচ্ছে, আমরা সেটির প্রতিফলনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদুর ভাই তাদের টিম নিয়ে বারবার কিন্তু অর্থমন্ত্রীর সাথে দেখা করছেন। এই নেগেটিভ ইকুইটির বিষয়টি যদি সমাধান হয়, তাহলে এই পুঁজিবাজার তো ভালো না হওয়ার কোনো উপায় নেই। আমি আপনাকে অন্য একটা কথা বলি, হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ করেছে 1929 সাল থেকে 2008 পর্যন্ত সারা ওয়ার্ল্ডে যে যদি আর্টিফিশিয়াল বুমও হয়, সেটিও যদি বার্স্ট করে, সবচেয়ে বেশি সময় পর মার্কেট ঘুরে দাঁড়াবার টাইম হচ্ছে 6 বছর 3 মাস অল ওভার দ্য ওয়ার্ল্ড। তার মানে আমরা 6 বছর পাস করেছি, আর মাত্র 3 মাসের পরে কেউ কিছু না করলেও স্টাডি বলে, যেহেতু সারা পৃথিবীতে এবং হার্ভার্ডের স্টাডি, মানে হচ্ছে আর 3 মাস পর মার্কেট ইউটার্ন নিয়ে
ঘুরতে বাধ্য। এখন আপনাকে তো কিছু পড়তেও হবে, মানে আপনাকে বুঝতে হবে। আমরা মনে করি 10 সালের বুমটা ইট ওয়াজ এ আর্টিফিশিয়াল বুম, সেটি আরেক দিনের আলোচনা। যেহেতু আর্টিফিশিয়াল বুম, উই সাফার্ড ফর দিস লং। যদি এটা ন্যাচারাল বুম এবং বাস্টোটো যেটি ইন্ডিয়ায় হয় বা আমেরিকায় হয়, 2.5 বছরের মধ্যে এটা বাউন্স ব্যাক করে। আমি এটাকে আর্টিফিশিয়াল বুম ধরেও যদি বলি, তাহলে আর 3 মাস আসলে বিনিয়োগকারীর কষ্টের টাইম আছে। কিন্তু বিনিয়োগকারী সবচেয়ে বেশি সর্বশান্ত হচ্ছে ফ্রিকুয়েন্ট ট্রেড করে, রোজ ট্রেড করে, এবং মার্চেন্ট ব্যাংক বলেন, অনেক ব্রোকারেজ হাউস বলেন, নেগেটিভ ইকুইটির টাকা দিয়ে রোজ ট্রেড করে। এই জিনিসটা যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ আসলে ভালো শেয়ার। এখানে আপনি একটা ব্যাপার আছে, আপনি দেখেন যে মার্চেন্ট ব্যাংক যা ব্রোকারেজ হাউসগুলো যারা চালাচ্ছেন, এখানে কিন্তু যারা সিইও হচ্ছেন তারা কিন্তু বেশিরভাগই রিলেশনে, তার মানে বাংলাদেশ ব্যাংক থেকে যেমন ব্যাংকের এমডি হতে হলে যে আপনার কোয়ালিফিকেশন দরকার, মার্চেন্ট ব্যাংক এবং আপনার ব্রোকারেজের সিইও বা এমডি হতে হলে কি সেগুলো দরকার নেই? এই ব্যাপারে বিএসসিসির অবশ্যই একটি বিএসসিসি যে করবে, এখন আপনার হাউস আছে ধরেন 220-25টা, অনেক হাউস সিইও নিয়োগ দেয় এমন বেতনে যেটি ব্যাংকের একটা সিনিয়র অফিসারের সমান বেতনও না। এটি আমি আপনাকে রিয়েলিটি বলছি। ওই হাউসগুলি এখন 10 সালের পর ইনকামও নাই। আপনি খুব কঠিন যদি নিয়ম দিয়ে দেন, তাহলে হাউস তো সিও ছাড়া চালাতে হবে। মানে অনেক হাউস আছে 150টা ইনঅ্যাক্টিভ হাউস আছে। এই যে প্রবলেম, যতক্ষণ প্রবলেমটাকে আপনি না সলভ করতে পারবেন, যেমন ইকোনমিক ডেভেলপ না হলে কিন্তু আপনি বলতে পারবেন না যে পার ক্যাপিটাল ইনকাম কিভাবে বাড়াবেন। এই যে আমরা এখন 10-12টা স্বপ্ন দেখছি, বা 23টা বড় প্রজেক্ট চায়নার সাথে করতে পারছি, বা আমরা নিজেরা করেছি বলে, চাইনিজ প্রেসিডেন্ট আসার পর কিন্তু আবার ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আসছে 2 দিনের জন্য। এখন আমরা নিজের পয়সায় পদ্মা সেতু করতে বলছি বলে ওরা দ্বিতীয় পদ্মা সেতুর টাকা দিতে চায়, আরও অনেক টাকা দিতে চায়। কারণ ওইসব দেশে কিন্তু ইন্টারেস্ট রেট কোনো দেশে 0, কোনো দেশে 0.25, মানে 85 বছরে কানাডায় টাকা দ্বিগুণ হয় ব্যাংকে রাখলে। তো এই সব টাকা কিন্তু এই সব দেশে তারাও চায় যে ইনভেস্ট করতে, কারণ এগুলি কুইক রিটার্ন আছে। ভাই, একটি পজিটিভ দিক হচ্ছে আপনার গত 1 বছর আগের বাজার যদি আমরা দেখি, যে কোনো শেয়ার বাজার প্রতিদিন পড়ছে কিন্তু কোনো শেয়ার হয়তো 5% বেড়েছে, তখন কিন্তু ডিএসসি থেকে ওই যে সব বিনিয়োগকারী যারা ওই শেয়ারটি কিনেছেন সবার তথ্য নেওয়া শুরু করেছেন, এবং এটি নাকি তাদের রুটিন কাজ। কিন্তু ইদানিং আমরা সেটি বন্ধ হতে দেখেছি একটি বিষয়ের কারণে, সেটা হচ্ছে সামিট নিয়ে ঝামেলার কারণে, এবং একটি তদন্ত কমিটি হয়েছে, সেখানে সিআরওর একটি প্রেশার আছে, সিআরও তদন্ত কমিটি তদন্তের মধ্যে আছে। সে কারণে কিন্তু আমরা এই যে ডিএসসির যে হস্তক্ষেপ বিনিয়োগকারীরা বলে থাকেন, সেই হস্তক্ষেপ বন্ধ হওয়ার কারণে কিন্তু ভালো শেয়ারগুলো কিছুটা মুভমেন্ট দেখছি। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি এই যে এক্সপোজারের বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখেছি যে মানে এই প্রোগ্রামের সাথে যারা উপস্থাপনা করেন অনেক ডিএসসির সাবেক নেতা, তারা কিন্তু বেশ চেষ্টা করেছেন। মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন করেছেন, মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন এখন আবার এই নেগেটিভ ইকুইটির বিষয়টি করছেন। আবার আপনার যে এই ব্রোকার্স অ্যাসোসিয়েশন আছে তারাও চেষ্টা করছেন, যদিও তাদের নির্বাচনের কারণে একটু স্লো আছেন। তবে এই যে মুভমেন্ট, এটি কিন্তু আমরা এর আগে দেখি নাই। তো এই বিপ্লব ভাই যে কথাগুলো বললেন যে 5 বছর 3 মাস 6 বছর 3 মাস, সেটি যদি আমরা ধরেও নেই, তাহলে এই ইতিবাচক মনোভাবের কারণে বাজারে কি একটি মানে আমি ভালো ধরনের মুভমেন্ট দেখতে পারি কিনা আমরা? না, একটা যখন আমি আসলে আমার এটা there is always room for learning, so I have learned something, but আমি যেটাকে দেখি যে জিনিসটাকে ধরেন আপনার কর্পোরেট গভর্নেন্সটা কিন্তু ইটস ভেরি ভাইটাল। আপনার 2010-এর ক্র্যাশের কারণে দেয়ার আর মাল্টিপল ক্র্যাশ, বাট যেগুলি ছিল যে আপনার মার্কেট ওয়াজ ওভারহিটেড। আপনার ছিল তখন আপনার 10%, আগে ছিল আপনার 10% অফ আপনার লাইবিলিটিস। তো সেখানে দেখা যাচ্ছিল যে ব্যাংকগুলি অন অ্যাভারেজ বেশির উপরে চলে গেছে, বেশিরভাগই, এবং কিছু ব্যাংক অ্যালার্মিংলি 30% অ্যাবাভ চলে গেছিলো। ওই সিচুয়েশন থেকে বলা হলো যে 1 মাসের মধ্যে একটা নোটিশ দিয়ে, সার্কুলার দিয়ে, যে 1 মাসের মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে 25% অফ দি পেড আপ ক্যাপিটাল। ওই সময় গভর্নর বলেছিলেন, তৎকালীন গভর্নর বলেছিলেন যে দুনি ব্যাংকগুলোকে বাঁচিয়েছেন, ব্যাংকগুলোকে যৌক্তিক একটি প্রশ্ন আমি আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে তৎকালীন গভর্নর বলেছিলেন যে উনি ব্যাংকগুলোকে বাঁচিয়েছেন। এখন যে ব্যাংকগুলোর যে সমস্যাগুলো আমরা বিভিন্ন সময় দেখছি, এই কি বাঁচানোর নমুনা? না, উনি যেটা করেছিলেন ভুল করেন না, কিন্তু প্রবলি ওই সময় খুব স্ট্রিক্ট একটা রেগুলেশন চলে, 2 বছর ধরে ঘুমিয়ে আছে সবাই, হঠাৎ করে 1 মাসের মধ্যে, তাও কি বাইরের
IMF বা অন্য কেউ অন্য বডি যাদের সঙ্গে আমাদের লার্জ ডেভেলপমেন্ট ফান্ড জড়িত, তাদের কাছে ওরা 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 ফ্ল্যাগ দেওয়ার পরে তখন আমি জাস্ট ঘুম থেকে উঠলাম 2 বছর পরে এবং আমি বললাম যে 1 মাসের মধ্যে, দিস ইজ নট পসিবল। কিন্তু আমাদের এত প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের দেশের জনগণের উন্নয়ন যেটি হয় সেটি আমরা করব, আমরা দাতা সংস্থার কথা শুনবো না। তো এইগুলি কিন্তু না এইসব জিনিস বাট রিয়েলিটি তো আমি বলছি, রিয়েলিটি এটা কিন্তু আপনাদের এই অনুষ্ঠানে কিন্তু আমি কিন্তু বেশ কয়েকবারই বলছিলাম যে আমরা একটা উই নিড টু সি আ কোঅর্ডিনেটেড সেল, কিন্তু যেখানে আপনার মিনিস্ট্রি অফ ফিনান্স, অল দ্য রেগুলেটরি বডিজ, খালি আমাদের বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি কমিশন না, আপনার দেখতে হবে যে ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, অন্যান্য যারা যারা আমাদের অ্যাসোসিয়েশন, ব্রোকারেজ অ্যাসোসিয়েশন, মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, অন্যান্য যতগুলো অ্যাসোসিয়েশন আছে, প্লাস যে আমলাতন্ত্র, তাদের সঙ্গে একটা কিন্তু রেগুলার মানে 3 মাস না, প্রতি মাসে না হোক 3 মাসে অথবা 6 মাসে একটা রিভিউ মিটিং হওয়া উচিত, যেখানে একটা ফ্রেমওয়ার্ক আসবে। আপনি দেখেন যে এই নেগেটিভ ইকুইটি ব্যাপারে যেটা বলেছিলাম যে একদম শেষ পর্যায়ে আপনার দেখেন আপনার লার্জ এক্সপোজার দেওয়া বরোয়ার্সের জন্য আপনার রিফাইন্যান্সিং একটা স্কিম দেওয়া আছে 1000 কোটি টাকা, 500 কোটি টাকা, ওই টাকাটা কিন্তু ফেরত আসবে কিনা এই ইকোনমিতে উই ডোন্ট নো। 12 বছরের মনিটরিং দেওয়া আছে, কিন্তু আমাদের নেগেটিভ ইকুইটি হলো 6800 কোটি টাকার। সেখানে যদি আপনার যে 3% বা 8% বা যেভাবে হোক একটা গ্রিন ফান্ড যদি করা যায়, সেই টাকাটা ফেরত আসবে, বিকজ এটা তো কর্পোরেট সেক্টর থেকে পয়সা আসবে। এটা আসলে হবে যে একটা ব্রিদিং আসবে, কিন্তু ব্রিদিং স্পেস আসবে। একদম শেষ পর্যায়ে 30 সেকেন্ড একদম শেষ পর্যায়ে যেটি বলছি যে বাংলাদেশের আগামীতে 17 সালের পর থেকে ক্যাপিটাল মার্কেটের মধ্যে যে মেঘ ছিল সেটি আমি আশা করি কেটে যাবে এবং বিনিয়োগকারীরা আগামী 3 বছরের মধ্যে একটা ভালো রিটার্ন পাবেন। বিপ্লব ভাই আপনাকে ধন্যবাদ, ওয়াকির ভাই আপনাকেও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আগামী রোববারে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।